সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। রহমত নাজাত আর মাগফিরাতের মাস রমজান চলছে। এই রমজানে আপনি নিশ্চয়ই সুস্থতার সাথে নিজের পবিত্রতা রক্ষায় অনেক বেশি আগ্রহী। আপনার সে আগ্রহ চিরদিন বয়ে থাকুক এই আশা রেখেই আজকের মতো শুরু করছি পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী। আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানে মূলত একজন কর্মজীবী নারী রয়েছেন, যিনি তার পরিবার, সংসার আর কর্মস্থল সামলে কিভাবে সফল হয়েছেন সে গল্পই আমরা তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি ইসলামে আসলে নারীকে কিভাবে রাখা হয়েছে, নারীদের কাজ সম্পর্কে আসলে কি বিধান রয়েছে ইসলামে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। চলুন পরিচিত হই অতিথির সঙ্গে, সেই সাথে পুরো আলাপচারিতা জুড়ে থাকছি আমি উম্মে সাবরিনা। চলুন কথা বলি অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। আপা, ধন্যবাদ। কথা বলবো তার আগে আপনার পরিচয়টা জানতে চাই আমার অতিথির সাথে। আমি ইসরাত জাহান। আমার কোম্পানির নাম হলো K2K ওয়্যারস ইন্টারন্যাশনাল। যদিও আমি জুট এবং লেদার নিয়ে কাজ করছি, বর্তমানে আমি একটু গার্মেন্টস সাইডে নিজেকে সম্পৃক্ত করছি, যেমন ট্রাউজার, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, এদিকে আমি নিজেকে কিছুটা ডাইভার্ট করার চেষ্টা করেছি। আর পূর্বে আমি অবশ্য টিচার ট্রেনিং কলেজে ছিলাম, ভাইস প্রিন্সিপাল ছিলাম। তারপর আমাকে কাজটা ছেড়ে দিতে হয়। তার পরবর্তীতে আমি যখন আবার কাজে নামি তখন আবার চাকরি ছিল না। পরবর্তীতে আমি জুট নিয়ে মূলত কাজ শুরু করি, একটা মেশিন নিয়ে ঘরে। বর্তমানে আমার 24টা মেশিন, আমার ছোট্ট একটা লেদারের সেটআপ আছে। তো এই হলো আমার কর্মজীবন। বাহ, দীর্ঘ কর্মজীবন, অনেকগুলো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, নিজেকে নিয়োজিত রেখেছেন, সেই সাথে দেখতে পাচ্ছি আপনি বেশ ফিটও আছেন। এই রমজানে যদি একটু আপনার সারাদিনের রুটিনটা জানতে চাই, দিনের শুরুটা কিভাবে হয়? দিনের শুরুটা আমার মূলত শুরু হয় যে আমি সকাল 10টা পর্যন্ত আমি ঘরেই কাটাই। 10টার পরে আমি অফিসে চলে যাই। আচ্ছা। অফিসে যেয়ে সেখানের কাজকর্মগুলো আমি গুছাই এবং 2:30টার মধ্যে আমি ঘরে চলে আসি। আচ্ছা। এসে আমি জোহরের নামাজ পড়ি, একটু রেস্ট নেই, আসরের নামাজ পড়ি, তারপর আমি ইফতারের আয়োজন করি, মাগরিবের নামাজ পড়ি, পড়ার পরে আমি আবার অফিসে যাই। আচ্ছা। তো এই সময়টা শুধুমাত্র রমজানের জন্য, নতুবা এতগুলা সময় আমি নিজেকে দেই না, দিতে পারি না। আচ্ছা আচ্ছা। শুধুমাত্র রমজানের কারণে আমি নিজেকে এই সময়টুকু দিচ্ছি, আমার শারীরিক সুস্থতা এবং এনার্জি লেভেলটা যেন ঠিক থাকে এবং যথাযথভাবে আমি যেন কাজগুলা করে যেতে পারি। আমি অবশ্য রাতে ফিরি 11টার পরে। 11টার পরে ফিরে আমি আবার আমার তারাবিটা শেষ করি। আচ্ছা। খাওয়া দাওয়া, তারপরে আবার পরবর্তীতে সেহরির আগে আমি তাহাজ্জুদটা পড়ি, আমি এবং আমার ছেলে, আমি এবং আমার ছেলে নিয়ে আমার সংসারটা। আচ্ছা। তো সে সেহরি পর্যন্ত সে পড়াশোনা করে, পড়ার পরে আমাকে ডাকে, আমরা উঠে তাহাজ্জুদ পড়ি, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে আবার বিছানায় যাই। তারপর 10টার মধ্যে আবার 10টার পরে আমি এখন যেহেতু নাস্তার ঝামেলাটা নেই, দুজনই রোজা করছেন। তো আচ্ছা, এই যে কাজ করছেন, টিচার্স ট্রেনিং কলেজে ছিলেন বললেন, তারপর তো নিজে কাজ করা শুরু করেছেন, আপনি পাট নিয়ে কাজ করছেন, মূলত আসলে কাজটা কি যদি একটু জানতে চাই? এটা হলো জুট ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট, যেটাকে বলা হয় যে আমরা পাট থেকে বিভিন্ন ধরনের বহুমুখী পণ্য আমরা তৈরি করি। তো জুটের সাথে আবার লেদারটা সম্পৃক্ত। আচ্ছা। যার কারণে আমার লেদারের ছোট্ট একটা সেটআপ আছে। যেমন আগে আমি বাইরে থেকে কাজ করাতাম লেদারের, তো এখন যেহেতু এটা আমার অঙ্গাঙ্গিভাবে জড়িত, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি লেদার নিয়ে কাজ করেন কিনা। তো প্রথম দিকে আমি বাইরে থেকে এটা সোর্সিং করতাম। তো পরে যখন দেখলাম যে এটা আমার লাগবেই ইমার্জেন্সি, তখন আমি কি করলাম, একটা সেটআপ দিয়ে নিলাম এবং জুট এবং লেদার নিয়ে মূলত আমার কাজ। জুট থেকে যত ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় আমার ফ্যাক্টরিতে তৈরি হয়, সেটা আমি একটা নতুন কি প্রোডাক্ট, যেমন কমন তো ব্যাগ আছে, শপিং ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, এটা আছে। পাশাপাশি আমার যেটা ইনোভেশন সেটা হলো জুটের ট্রলি, যেটা আমি 19 সাল থেকেই করছি। যদিও পাবলিসিটির কারণে অতটা কেউ জানে না, আমার ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে যতটা আমি পারছি করছি। জুটের ট্রলিটা মানে বেশ ভালো সাড়া ফেলেছে, যেমন আমাকে অনেক ইসরাত জাহান আছে আমাদের উদ্যোক্তাদের ভিতরে, এই কমন নামটা, কিন্তু আমাকে চিনে যে ট্রলি আপু বলে।
আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটা ভিন্নতা এনেছেন, যে কারণে ভিন্নতায় গেছি এবং ভিন্নভাবেই আপনাকে চিনছে আমি সবাই। সব সময় চেষ্টা করি কিছু ইনোভেটিভ কাজ করার জন্য, কারণ আচ্ছা। কমন জিনিস তো মানুষ করে, সেই কমনের ভিতরে যে একটু ভিন্ন কিছু না হলে আমাকে কেন চিনবে, কেন আমাকে ডাকবে, কেন আমার কোম্পানির নামটা মনে রাখবে, কেন জানবে, তাই। পাশাপাশি ব্লেজার, কোটি, হুডি, যেমন আচ্ছা। এবার কানাডার একটা ইউনিভার্সিটিতে জুটের হুডি যাবে, যেটা আচ্ছা। বাংলাদেশে প্রথম, এটা আমিই করেছি। আচ্ছা। হ্যাঁ, তো সেই কারণে আমি চেষ্টা করি ভিন্ন কিছু মানুষকে মোটিভেট করার জন্য। আর যদিও আমার কোম্পানি অত বেশি আয় হয়নি, আচ্ছা। কিন্তু আমাদের চলে যাচ্ছে, কিন্তু চলার একটা মাধ্যমই হলো আমার ইনোভেশন। আচ্ছা। কারণ কোনো একটা বিজনেস প্রতিষ্ঠা করতে গেলে, যদিও অনেকে বলে টাকার প্রয়োজন নাই, কিন্তু টাকার প্রয়োজন হয়। টাকা ছাড়া কিন্তু কোনো ইনোভেশনে যাওয়া যায় না। কোনো একটা ইনোভেশনে কিন্তু প্রচুর টাকা খরচ হয়। তা আমি আমার যে আয়টা হয় সেই আয়ের মধ্য থেকে আমি কিছু কিছু আলাদা করে রেখে আমি এই ইনোভেশনটা করি। যেমন এবার আমি করেছি কচুরিপানার একটা পার্স, যেটা এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। কচুরিপানার কাপড় দিয়ে একটা পার্স। যদিও কচুরিপানার অনেক প্রোডাক্ট আছে আমাদের দেশে, ট্রে, তারপরে ঝুড়ি, টিস্যু বক্স, কিন্তু কচুরিপানার ফেব্রিক্স দিয়ে পার্স তৈরি করা, লেডিস পার্স, এটা এখন পর্যন্ত হয়নি। এটাই প্রথম করছেন। জি জি, আমি এই ধরনের কিছু ইনোভেশনের চেষ্টা করি। আর ভুট্টার খোসা দিয়ে যে বেনিটা হয়, সেটা দিয়ে আমি কিছু জুতা তৈরি করছি। এটা জার্মানির একটা অর্ডার, ৩৫০০ পেয়ার। তো শুধু জার্মানির জন্য না, আমি পাশাপাশি চেষ্টা করছি আমাদের দেশে এটা পরিচিতি আনার জন্য, লেডিস এবং জেন্টস ওইভাবেই আমি চেষ্টা করছি কিছু স্যাম্পল রেডি করার জন্য, যেটা আমি পরবর্তীতে মার্কেটে। এই আইডিয়াগুলো কার? আইডিয়াগুলো সম্পূর্ণ আমার নিজেরই। একেবারে ভিন্ন আইডিয়া, একদম ভিন্ন, কারণ আমার সবসময় মাথায় থাকে যে ভিন্ন কিছু করার। কারণ ভিন্ন কিছু না করলে তো আমি আলাদা হব না সবার থেকে, সবাই তো একই কাজ করছে। সে ভিন্নতা আনছে শুধুমাত্র আমার নিজেকে পরিচিতি, আমার কোম্পানিকে পরিচিতি করার জন্য। এই যে ভিন্ন ভিন্ন আইডিয়া, ভিন্ন ভিন্ন আঙ্গিকে আপনি কাজ করছেন, এতে তো পরিবারের সাপোর্ট নিশ্চয়ই আছে। ছেলের সাপোর্ট কেমন? পরিবারের সাপোর্ট বলতে আমি বলবো যে পরিবার বলতে আমি এবং আমার ছেলে। জি, মা ছেলে। আমি যখন এই কাজটা শুরু করি, আমি তো বললাম যে আমি একসময় টিচার্স ট্রেনিং কলেজে ছিলাম, ভাইস প্রিন্সিপাল ছিলাম। আমার একটা পাবলিকেশন এখনো বের হয়, বিএড এর বাংলা বই। এটা জাতীয় ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি সিলেবাস নিয়ে লেখা, যেটা এখনো পাবলিশড হয় আপনার প্রভাতী লাইব্রেরি থেকে। তো পরবর্তীতে পারিবারিক বিপর্যয়ে, মানে পারিবারিক চাপে আমাকে চাকরিটা ছেড়ে দিতে হয়। যে আমি এত কিছু ক্রাইসিস ফেস করতেছিলাম যে আমার মনে হলো যে ঠিক আছে, চাকরিটাই ছেড়ে দেই। প্রতিবন্ধকতা ছিল যে আমি তখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম, এবং সেখান থেকে আমি সাপোর্ট পাচ্ছিলাম না। বিশেষ করে আমার ছেলেটা খুব ছোট তখন, 12-13 মাস। ওই সময় কিছু বিষয় সামনে ছিল, যে কিছু পারিবারিক বিপর্যয়, হ্যাঁ, খুব, যেটার কারণে আমি চাকরিটা ছেড়ে দিছি। যে আমার সন্তানকে বাঁচাতে হবে, আমার সন্তান যেন সুস্থভাবে বেড়ে উঠে। হ্যাঁ, তো যার কারণে আমি চাকরিটা ছেড়ে দেই। যদিও ওনারা বলে তুমি কেন বলো নাই, এই সমস্যা ও সমস্যা। তো যাই হোক, সেটা ছেড়ে দেওয়ার পরে অনেক বছর বলতে আমি ছেড়ে দিয়েছি 10-এ, 9-10 বছর আগে। তারপরে আবার 16 সালের মাঝামাঝি তখন বিশাল একটা বিপর্যয়, যেই মুহূর্তে আমাকে আমার কাজ করেই খেতে হবে। এমন একটা পরিস্থিতি আমার তৈরি হয়েছে। তো তখন আমার 47 ইয়ার্স ওল্ড। তো 47 ইয়ার্সে আমি, আমার মাথায় ছিল না যে আমার এতগুলো বয়স আমি পার করে ফেলছি। আমি যখন এই সময় এসে আমাকে নতুন করে আবার শুরু করতে হবে। আমি যখন টিচার্স ট্রেনিং কলেজে ছিলাম, তখন আমি রয়্যাল ইউনিভার্সিটি এবং দারুল এহসান ইউনিভার্সিটির গেস্ট টিচার ছিলাম বাংলার। তো দারুল এহসান ইউনিভার্সিটি যখন পার্মানেন্ট ক্যাম্পাস নিল, তারা আমাকে বারবারই কল দিচ্ছিল যে আপা আসেন, আপনার জন্য একটা চেয়ার টেবিল আছে, আপনি আসেন আমাদের সাথে কাজ করেন। তখন আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। তো ও সবসময় শুনতো যে ওনারা আমাকে ডাকছেন, সেই আমাকে পুশ করতেছিল যে মা যাও, কাজ করো, আমার ফ্রেন্ডের মারা কাজ করে, আমার খুব ভালো লাগে, তুমি কাজ করলে আমার খুব ভালো লাগবে। ও তখন ক্লাস 4-এ। তো একদিন গেলাম আমি দারুল এহসান ইউনিভার্সিটিতে, সে কামারপাড়া। তখন রাস্তাঘাটের অবস্থা আরো খারাপ ছিল। যে আমি ফিরে আসলাম, বিকাল হয়ে গেল। আমি বললাম যে এটা কোনোভাবে সম্ভব না, কারণ আমার ছেলে মাত্র ক্লাস 4-এ পড়ে, আর আমি ওকে স্কুলে রেখে, ও আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়তো,
স্কুলে রেখে আমি সেদিন ওই দারুল ইহসানে গিয়েছিলাম। তারপরে সে আমাকে বলল যে মা তুমি অন্য কাজ করো, অন্য জায়গায় তোমার সিভি ড্রপ করো। আমি জানি না, হয়তো এটা অবিশ্বাস্য একটা ব্যাপার যে ক্লাস 4 এর একটা বাচ্চা কিভাবে বলে যে এতটুকু একটা হ্যাঁ, ছেলে। কিন্তু এটা আমি বলবো যে আল্লাহ পাকের অশেষ দয়া রহমত যে আমার এরকম একটা সন্তান উনি দিয়েছেন। পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করি, ওনারা হাতে গুনে হিসাব করতেন। আমি প্রথমে বুঝিনি কি হিসাব করতেন, পরবর্তীতে বুঝলাম যে ওনারা বয়সটা হিসাব করছেন এবং আমাকে বলেও ফেললেন যে ম্যাডাম আপনার রিটায়ারমেন্টের সময় আপনি অন্য কিছু ট্রাই করেন, কারণ চাকরি আপনার হবে না, লক্ষ লক্ষ বেকার ছেলে পেলে এখন ঘুরছে। তখন আমি চিন্তা করলাম যে প্রাইভেট জব করতে গেলেও তো আমাকে একটা বয়সের লিমিট থাকবে, যে এত বছরের পরে আমি আর করতে পারবো না। সেই মুহূর্তে আমি জুটটাকে সামনে পাই। আচ্ছা, পাটটাকে সামনে পেয়ে আমি এমনভাবেই আঁকড়ে ধরলাম যে মাঝ সমুদ্রে যখন মানুষ ডুবে যায়, এক টুকরো কচুরিপানা কিন্তু ধরার চেষ্টা যখন এটাকে আঁকড়ায় ধরে যে আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে তীরে ফিরে যেতে হবে, যেভাবেই ঠিক সেইভাবে আমি কিন্তু এই জুটটাকে পাটটাকে আঁকড়ে ধরলাম, আমাকে ফিরতেই হবে। সেটা ধরেই আমার এইটুকু পথ চলা, এবং এটা সম্পূর্ণ একক প্রচেষ্টা। কারণ তখন ছেলের উৎসাহ তখন পাশে কেউ ছিল না। সবাই এভাবেই কমেন্ট করতো, ব্যাগ বানাবি, ব্যাগ বানায় কয় পয়সা এখান থেকে প্রফিট, কয় পয়সা আয় হবে, এটা দিয়ে জীবন চলবে, মানে যত ধরনের উত্তরটা পেয়েছে যে সোনালী আশা আপনাকে সোনালী দিনের মুখ দেখিয়েছে। এখন তারা তো লাভ, কেয়ার, থামস আপ, কোনো কিছু শেয়ার প্লাস সেলফি তুলতে খুব পছন্দ করে এবং পরিচয় দেয় গর্বের সাথে যে অমুক আমার এই হয়, অমুক আমার ওই হয়। আল্লাহ পাকের ইচ্ছা এবং পাশাপাশি আমার ছেলের সাপোর্ট। কারণ ক্লাস 10 পর্যন্ত ও আমাকে টোটাল রান্নাটা করে খাওয়াইছে। আচ্ছা, হ্যাঁ, ও অল্প অল্প করে রান্না শিখে শিখে ও টোটাল রান্নাটা করে খাওয়াইছে। যখন ঘরে কাজের আপা আসতো না, আমার ছেলে ওর কাজ জামার সাথে আমার জামাগুলোও ধুয়ে দিত, ঘর মোছা, বাথরুম পরিষ্কার করে, এভরিথিং। এবারে যদি একটু জানতে চাই যে রমজানে আপনার খাদ্যাভ্যাসটা কেমন হয়, সেহরিতে বা ইফতারে আসলে কি ধরনের খাবার নেন? যেটা বললাম, ছেলের প্রসঙ্গেই চলে আসি আবার একটু। আমার খুব ইচ্ছে যে আমার ছেলে এবার ইন্টার পরীক্ষা দিবে। পরীক্ষার পরে আমি চেষ্টা করব যে ও যেন বাইরে সেটেল হতে পারে, বাইরে পড়াশোনাটা করে। কারণ আমাদের দেশে থেকে যুদ্ধ চালানোটা অনেক কঠিন, আর আমি যে আমার সেক্টরে তাকে ইনভলভ করব আমি এটা চাচ্ছি না। আমি চাই সে বাহিরে মার্কেটিং করুক, জুটটাকে মার্কেটিং করুক, আমি এখান থেকে প্রোডাকশন করে তাকে পাঠাবো। এটা হলো আমার ছেলে মিলে ব্যবসা চলবে। জি জি। তো সেই কারণে আমি এবার পুরা এই কয়েকদিনের রমজানে আমি টুকটাক ইফতারের আয়োজন করি যে আগামী রোজায় আমি হয়তো ওকে আমার কাছে পাবো না, যদি আল্লাহ পাকের ইচ্ছা হয় ও চলে যায়। আচ্ছা, অসম্ভব মনোবল আপনার, মানসিক শক্তি তো খুব হার্ড দেখা যাচ্ছে। আপনি এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন যে সামনের রমজানে ছেলে আপনার কাছে নাও থাকবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মা ছেলে কি করি, আমি খুব চেষ্টা করি ওর পছন্দের আইটেমগুলো তৈরি করার জন্য। আমি একাই করি না, যেমন ও পেঁয়াজ মরিচ কেটে দেয়, ধনেপাতা কেটে দেয়, আলুর ভর্তাটা করে দেয়, বেগুনির এটা বেসনটা মাখিয়ে দেয়, মোট কথা ও সবই রেডি করে দেয়, আমি জাস্ট ভাজি। ছেলেকে তো বিদেশে গিয়ে বেক পেতে হবে না, রান্না করে খেতে পারবে। ও চিকেন ফ্রাই যদি খায়, চিকেনটা ও মেখে রাখে। হ্যাঁ, তো এইভাবে ও কিন্তু আমার সাথে, আমি বলবো যে এখানে আমি আলাদা করে কিছু বলতে পারবো না যে আমি এবং আমার ছেলে ভিন্ন কিছু। আচ্ছা, এমনকি কথার শেয়ারিংয়েও আমরা কিন্তু এক। এই যে যেমন কিছুদিন আগে আমাদের বড় একটা কাজ ছিল, আমাদের কাটিং ম্যান আসে নাই। আচ্ছা, আমার ইমার্জেন্সি কাজ, আমার প্রিন্টে পাঠাতে হবে, আমি অফিসে যেয়ে দেখলাম সে আসে নাই, আসবে দেরিতে। আমার ছেলেকে ডাকলাম যে বাবা এই অবস্থা, ঠিক আছে, আমরা মা ছেলে মিলে এই টোটাল ইয়েটা কাটিং করে ফেলছি, প্রিন্টের থেকে লোক এসে নিয়ে গেছে। তো শুধু কাটিং না, একদম শুরু থেকে স্কেল ধরা থেকে শুরু করে কাটিং পর্যন্ত আমার ছেলে কিন্তু আমার সাথে আছে। আর বিশেষ করে রোল নামানো, বস্তা তোলা, এগুলো কিন্তু আমাদের নিজেদেরই করতে হয়। এবং আমি নিজেও কিন্তু যখনই আমি যে কাজ করি, আমি আমার কাজে দক্ষতার রাখার চেষ্টা করি, আমি টোটাল কাজটা শিখে নেই। কোনো ওয়ার্কার যদি শর্ট পড়ে, আমিও তাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত মেশিনে আমি বসে যাই। আচ্ছা আচ্ছা, কাজের মতো বোঝা যাচ্ছে যে রমজানেও আমি রমজানেও আমার খাদ্যাভ্যাসের মধ্যে আমি বেশিরভাগই রাখার চেষ্টা করি ফ্রুটসটা, শরবত, লেবুর শরবত, শসা, এই জিনিসগুলো আমি মেনটেন করি, যে অন্তত
খেজুর, কিশমিশ, এই জিনিসগুলো ও পছন্দ করে, আমিও পছন্দ করি। আমরা মূলত ভাতের দিকে একটু কম যাই। আচ্ছা আচ্ছা ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করি, একবারই ভাত খাই আমরা, দুইবারে ভাত যাই না। আচ্ছা কিন্তু ভাত খেতে গেলেও আমারটার মধ্যে থাকে সবজি, শাক সবজি, এগুলা বেশি থাকে। মাছটা, ও আবার মাংস পছন্দ করে, ছোট আচ্ছা মানুষ। আচ্ছা তো এইভাবে আর কি আমি মেনটেন করছি, আর হালকা একটু ব্যায়াম আমি করি। আচ্ছা, এই যে এত প্রতিবন্ধকতার পর সফল হয়েছেন, আমাদের নারী দর্শকদের উদ্দেশ্যে বা কর্মজীবী নারী যারা নিজের পায়ে দাঁড়াতে চায়, আত্মনির্ভরশীল হতে চায়, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পারবো না এই কথাটা বলা যাবে না। আমরা সবকিছুই পারি, জাস্ট আমাদের একটা মানসিক শক্তি, আত্মিক শক্তি দরকার যে আমাকে পারতে হবে। আর আমি একটা কথাই বলি, আমরা যখনই যে কাজটা ধরবো হুজুগে না, আমরা একটা সিদ্ধান্ত নিয়েই ধরবো, এবং ধরবো সেভাবে যে কচ্ছপ যেভাবে কামড় দেয়, যে মাংসটা ছিঁড়া ছাড়া সে সরে না, ওই জায়গা থেকে সরে না, আমাদের কাজটাকেও আমাদের কচ্ছপের কামড়ের মতো ধরতে হবে, যে সফল হতেই হবে, সফল হতেই হবে। বয়স কোনো বিষয় না, বয়স কিন্তু কোনো বিষয় না। আমি কিন্তু অলরেডি 54 ইয়ার্স ওল্ড। আচ্ছা, হ্যাঁ, তো বয়স কোনো বিষয় না। আমি শুরু করেছি 47-এ, আমি এখন 54। জি জি জি। হ্যাঁ, তো বয়স কোনো বিষয় না, আমাদের মানসিক শক্তিটা ধরে রাখতে হবে। জি আপা, নিশ্চয়ই আপনার এই কথা আমার নারী দর্শকদের, আমার কর্মজীবী বোনদের অনেক বেশি উপকারে আসবে। ভীষণ ভালো লাগলো কথা বলে, নিশ্চয়ই আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন। জি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন কর্মজীবী নারীর সঙ্গে, যিনি তার যুদ্ধের ঘটনা বললেন, আমরা শুনলাম। আজকে তিনি সফল, তার আরও সফলতা কামনা করি। এরকম সফল হোক আমার সমস্ত কর্মজীবী বোনেরা, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি উম্মে সাবেরিনা, পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত মাই টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।